বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? কারণ প্রায় ২৬ জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এটা এখন একেবারে প্রকাশিত খবর। জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে। এই তরুণ নেতারা এটা জেনে আরো চেতে গেছেন যখন এখন তারা দেখেন যে যাদেরকে তারা ক্ষমতায় বসিয়েছেন, ওই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে সবার বিদেশি পাসপোর্ট আছে, সবার ছেলেমেয়েরা বিদেশে পড়ালেখা করে, না হলে বিদেশে থিতু, মানে প্রায় সবার, আর না হলে সকলেই এক রকমের বিদেশে যে কোনো মুহূর্তে চলে যাওয়ার মতো আন্তর্জাতিক কানেকশন তাদের আছে। কাজে তারা আখের গুছিয়ে যতটা পরিষ্কার করে নিতে পেরেছেন বিদেশে, এবং যেরকম একটা আরামের নিশ্চিন্ত মানে ছেলে মেয়ে নাতি নাতনির জীবন তারা যাপন করতে পারবেন যেই মাত্র ইউনূস সরকারের পতন হবে, এটা তো তাদের ক্ষেত্রে ঘটবে না। অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিতে মনে হয় তারা শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট পেলেই তারা আছে। গণপ্রত্যানের মধ্যে যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব থেকে একটা পলায়নপর মানসিকতা নিয়ে তারা একটা সেফ এক্সিট চান। সেটা সঠিকভাবে পালন করা ছাড়া তাদের আসলে এখান থেকে পলায়নপর সেফ এক্সিট, দায়িত্ব থেকে সেফ এক্সিট পাওয়ার তাদের সুযোগ নেই। যারা এনসিপি দলটির মধ্যে যে কয়েকজন তরুণ রাজনীতিবিদ বা তরুণ যুবকরা রাজনীতির মাঠে নিজেদেরকে প্রমাণ করেছেন, তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছে আক্তার হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রিয় দর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। চলুন। অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তিতে মনে হয় তারা শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করে ক্ষমতা হস্তান্তর করে সেফ এক্সিট পেলেই তারা আছে। গণপ্রত্যানের মধ্যে যে দায়িত্ব তাদের উপর অর্পিত হয়েছে, সেই দায়িত্ব থেকে একটা পলায়নপর মানসিকতা নিয়ে তারা একটা সেফ এক্সিট চান। সেটা সঠিকভাবে পালন করা ছাড়া তাদের আসলে এখান থেকে পলায়নপর সেফ এক্সিট, দায়িত্ব থেকে সেফ এক্সিট পাওয়ার তাদের সুযোগ নেই। যারা এনসিপি দলটির মধ্যে যে কয়েকজন তরুণ রাজনীতিবিদ বা তরুণ যুবকরা রাজনীতির মাঠে নিজেদেরকে প্রমাণ করেছেন, তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছে আক্তার হোসেন। আমি এনসিপির অনেককে নিয়ে সমালোচনা করি, আপনি কিন্তু দেখবেন আমার কোনো ভিডিওতে আমি আক্তারকে নিয়ে সমালোচনা করি না। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে, কেন একদম সাধারণ একটা জায়গা থেকে একটা দলের এত বড় দায়িত্বে আসা, অথবা আজকে তার এই যে উত্থান, সেই আপনি যদি ধরেন প্রায় আমার হিসাবে 7 থেকে 8 বছর আগে আক্তারের যে রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল, তার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যে দিন শেষে সে তার অবস্থান তৈরি করেছে। এমনকি খুবই সিম্পল চলাফেরা তার থাকে না যে আহামরি ওরকম তার চলাফেরা নাই। সবকিছু মিলে একজন পলিটিশিয়ান শুড বি লাইক দ্যাট, সিম্পল লাইফ, কথাবার্তা জ্ঞানী গভীরতার কথাবার্তা বলতে হবে। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যটা শুনেছেন, আক্তারের এই বক্তব্যটা আরো একটু লম্বা চূড়া, আমি একটু সারসংক্ষেপ যদি করি। উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছেন, অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে। আক্তার মনে করছে যে এই অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারটা রাইট নাও, তারা কোন রকম একটা নির্বাচন দিয়া কাঁধের মধ্যে যে জোয়ালটা আছে বা চাপ আছে, দায়ভার আছে, এটা থেকে ভাই কোন রকমে তারা সরার চেষ্টা করতেছে। এই কথা কিন্তু সত্যি। যদি ডক্টর ইউনূসের হার্টে স্ক্যান করে ভিতরের খবর জানা যাইতো, উপদেষ্টাদের হার্ট স্ক্যান করে বা ব্রেন স্ক্যান করে ভিতরের খবর জানতে পারতেন, আপনি দেখতেন সবার মাথায় একটাই চিন্তা, আল্লাহ কত দ্রুত তুমি ফেব্রুয়ারি দিবা, আর কত দ্রুত নির্বাচন কইরা একটা নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়া আমরা আমাদের কাজকর্মে চলে যাই। বাট ভয় তো আরেকটা জায়গায় তাদের তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগ তো আমাদের পিছু ছাড়বে না। বিশেষ করে ডক্টর ইউনূসের মাথায় অবশ্যই টেনশন আছে, কারণ আওয়ামী লীগ যেভাবে ওনার গ্রামীণ ব্যাংকের সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা হাজার হাজার যে ব্রাঞ্চগুলো আছে, এগুলোকে আগামী দিনে ছাত্রলীগের বা আওয়ামী লীগের অফিস বানানোর পরিকল্পনা করছে। এই সরকারের আমলেই বেশ কয়েক জায়গায় নিরাপত্তা দিয়া গ্রামীণ ব্যাংকের কার্যক্রম চালাইতে হইতেছে। সো অ্যাজ এ বিজনেসম্যান, অথবা এই জিনিসটা যে তিনি স্রষ্টা, তার এই প্রতিষ্ঠানগুলো চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, তিনি কিন্তু বুঝতেছেন। যত দিন যাবে তত এগুলো বাড়বে। সেই কারণেই কিন্তু জাতিসংঘের অধিবেশনে গিয়ে আমাদের ইউনূস স্যারের যে বক্তব্য নিয়ে প্যাসকি লাগছিল, যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার, অন্তরে হয়তো এরকম খায়েশ থাকতেও পারে যে অন্তত এই নিষেধাজ্ঞাটা তুলে দিলেও আওয়ামী লীগ আমার কিছুটা হলে রেহাই দিবে, এটা হচ্ছে বাস্তবতা থাকতে পারে। আবার ধরেন আপনি উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কথা, আগে উনি যে এরকম গরম গরম কথা বলতেন বা অনেক পারসেপশন ন্যারেটিভ উনি তৈরি করছিলেন, 26 লক্ষ ভারতীয় ভারতের কাছে দেশ বিকৃত, ওনারা ক্ষমতায় বসার পরে, বা আল্লাহ আমি যদি একবার মন্ত্রী হতে পারতাম, আল্লাহ আমি, এই যে বক্তব্যগুলো আজকে ওনার বিরুদ্ধে স্ববিরোধিতা হচ্ছে, বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়া, ওনার অনেক বক্তব্য এখন স্ববিরোধী অবস্থানে চলে গেছেন। সো তারা কিন্তু এই জায়গাটাকে এনজয় করতেছে হয়তো আসিফের মতন 2-4 জন যারা অনেক প্রভাব তৈরি করতেছে, নতুন টাকা পয়সা কামাচ্ছে, অথবা একটা দলে গিয়ে বড় অবস্থান তৈরি করবে। কিন্তু বাকি যে উপদেষ্টারা আছে, যারা আন্দোলনের সাথে কোনোভাবেই কানেক্টেড না, এই মানুষগুলো যখন সরকারে বসছে, এখন কিন্তু দোষ ডক্টর ইউনূসের উপরে আসতেছে যে তিনি একটা এনজিও সেটআপ দিয়ে এই অন্তর্বর্তী সরকার তৈরি করেছেন। এইটা তিনি কিন্তু কাঁধ থেকে সরাতে পারছেন না। ওনার উপরে এই অভিযোগটা বরাবর ঘুরে ফিরে আসছে যে আসিফ নজরুল স্যার এবং ডক্টর ইউনূস আর এনসিপি, এই তিনজন, মানে এই কয়েকজন ব্যক্তি পুরোটা টিম তৈরি করে ফেলছে। আবার তারাই যখন এখন সরকার নিয়ে সমালোচনা করে, আক্তারের বক্তব্যগুলো সঠিক, যৌক্তিক, যে এই সরকার এটাই চাচ্ছে, কেউ দেশ ছেড়ে পালানোর চেষ্টা করতেছে, সেফ এক্সিট নিয়ে নানান বক্তব্য আসতেছে। রাশেদ বলতেছে অনেক উপদেষ্টারা আওয়ামী লীগের সাথে আঘাত করতেছে, শেখ হাসিনা দিক দিয়ে বলতেছে যে অনেক জুলাই যোদ্ধারা ফোন টোন দিয়ে ওনার কাছে মাফ টাফ চাচ্ছে। সো পরিস্থিতির একটা ভয়ানক পরিস্থিতি, বিশেষ করে যারা রাষ্ট্রের এই দায়িত্বগুলো পালন করছেন এবং যাদের সাইন টাইনের কারণে
আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা বিএনপি ডিস্টারবেন্স হচ্ছে, তারা কিন্তু ভয় পাইতেছে যে এই মুহূর্তে কোন দিকে আসলে যাবো। সামহাও এটা ইন্টারনাল কিন্তু একটা ইস্যু, হয়তো তারা আলোচনা ওইভাবে করেন না। আপনি দেখেন অনেক উপদেষ্টারা এখন আগের মতন কথা বলেন না, ঘন ঘন টেলিভিশন সাক্ষাৎকার দেন না, অনেকটা নীরব হয়ে গেছেন, ফেসবুকে লাইভ করেন না। কেন? তারা স্ট্রেস নিচ্ছে। দেশ ছেড়ে পালানোর চেষ্টা অনেক উপদেষ্টা করবে, এটা বাস্তব। কিন্তু ক্ষমতায় থাকুক আর না থাকুক, এখন যাক আর পরে যাক, অনেকে দেশ ছেড়ে পালাবে, এটা দৃঢ় চিরন্তন সত্য। তবে আক্তার যেমন মনে করছে, আমিও মনে করি যে একটা সুযোগ বাংলাদেশের হাতে ছিল। আওয়ামী লীগ যা করছে, সিস্টেম নির্বাচন, বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি করছিল, এগুলোকে রিসলিউশন করার জন্য এই সরকার আসলে কোন কোন ভূমিকা নিচ্ছে, অনেক কাজ করছে, যেগুলো প্রশংসিত। কিন্তু ধরেন মেজর যে বিষয়গুলো, দুর্নীতিকে উৎপাদন, মানে একদম মূলোৎপাটন, তো কয়শো দুর্নীতিবাজ বড় যারা আছে বা যারা ব্যাংকগুলোরে খায়া ফেলছে, কয়শো জনের সম্পত্তি সিজ করছে, যাই হয়েছে আওয়ামী লীগ বেসিস। তো শুধু আওয়ামী লীগ খাইছে আর খায় নাই, এরকম তো বহুত মানুষ আছে, দল বদলাচ্ছে। আসলে ওই রকম ভূমিকাগুলো সাধারণ মানুষের চোখে পড়তেছে না। আর সরকারের মধ্যে এই যে এখন এনসিপির পাত্তা না দেওয়া, এখন তো পাত্তা দিচ্ছে না, তো যে পাত্তা না দেওয়া, তাদের আবার এটা হজম হচ্ছে না, যার কারণে নাহিদ এক সময় এক কথা বলতেছেন, আক্তারও আজকে মুখ খুলছেন। তো দিন শেষে এটা সত্য, আজ হোক কাল হোক 5 বছর পরে হোক, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসার সুযোগ তৈরি হলে পালাই যাবে না। বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? কারণ প্রায় 26 জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এটা এখন একেবারে প্রকাশিত খবর। জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে। গতকাল ঢাকা সেনানিবাসে 56 জন উচ্চপদস্থ সেনাকর্তা বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে যে প্রশ্নগুলো উঠছে তা হলো, 1, সেনা অফিসারদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন নিল ইউনূস সরকার? 2, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি? 3, গতকাল 56 জন সেনাকর্তার বৈঠকে কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো? 4, সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা? 5, সেনার মধ্যে যে পাকিস্তানপন্থী অংশ আছে তারা ফয়জুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে আছে, তাদের ভূমিকা কি হতে চলেছে? এবং 6, শেষ, এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? এই প্রশ্নগুলো সংক্ষেপে আলোচনা করব এখনকার প্রতিবেদনে। ইউনূস সরকারের সর্বশেষ সংকট বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যে অত্যন্ত উত্তেজনাপূর্ণ করে তুলেছে সেটা বলাই বাহুল্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 28 জন ব্যক্তির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছেন অন্তত 25 জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা। এর ফলে সেনাবাহিনীর অভ্যন্তরে তীব্র ক্ষোভ উত্তেজনার সৃষ্টি স্বাভাবিক। কিন্তু ইউনূস সরকারের এই সিদ্ধান্তের কারণ কি? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তরিম সরকার বা অন্তর্বর্তী সরকার সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই আইনি ব্যবস্থা নেওয়ার পেছনে রয়েছে গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগ। এই মামলাগুলো মূলত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেল এবং ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে সংঘটিত অভিযোগ থেকে উদ্ভূত। তবে ও বাহ্য, আগে কহ আর। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আরো এক বড় রাজনৈতিক কৌশল। ইউনূস সরকার ইসলামী বিপ্লবী গার্ড IRA, যেটা ইরানে আছে, তার আদলে বাংলাদেশ সেনাবাহিনীকে পুনর্গঠনের পরিকল্পনা করছে বলে সংবাদ এসেছে। IANS লাইভ সংবাদ পোর্টালে প্রকাশিত সংবাদের শিরোনামটা একবার দেখুন, যার হেডলাইন জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিক স্টেট। জার্নি টুয়ার্ডস বিকামিং অ্যান ইসলামিস্ট স্টেট, অর্থাৎ একটি ইসলামী রাষ্ট্রের দিকে যাত্রা শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে দেশের নিয়মিত সশস্ত্র বাহিনীকে ভেঙে দিয়ে জামায়াতে ইসলামীর প্রভাবাধীন একটি জঙ্গিবাদী সামরিক শক্তি গড়ে তোলার চেষ্টা চলছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাত্রা এর মধ্যে পুরোপুরি। এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের ISI এবং চীনের ভূমিকা স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক তথ্য বলছে যে পাকিস্তানের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি, যেটা অক্টোবর 2025 সালে, এটা তো শুরু হয়েছে আগে থেকেই, অক্টোবর 2025 সালে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল তাবাসসুম হাবিবের নেতৃত্বে একটি পাকিস্তানি সামরিক প্রতিনিধি দল এই কয়েকদিন আগে ঢাকা সফর করেছে। এর আগে জানুয়ারিতে ISI এর একটি প্রতিনিধি দলও ঢাকা সফর করে। গোপন বৈঠক ও পরিকল্পনা এখানে তৈরি হয়। বাংলাদেশের DGFI তারপর গোপনে পাকিস্তান সফর করেছে, সেখানে ভারত বিরোধী কৌশল নিয়ে আলোচনা হয়েছে। এই বৈঠকে নতুন পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে যারা গেছে এবং ওখান থেকে পাকিস্তান থেকে যারা বাংলাদেশে এসছে তাদের পুরনো পাসপোর্ট নয়, নতুন পাসপোর্ট দিয়ে তাদের পরিচয় গোপন করে রাখা হয়েছে। সেনাবাহিনীর আভ্যন্তরীণ পরিস্থিতি কি? এই পরিস্থিতিতে
বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে 3টি প্রধান গ্রুপের অস্তিত্ব লক্ষ্য করা যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন গ্রুপ রয়েছে একটি, এবং এটা হচ্ছে সেনাপ্রধান প্রাথমিকভাবে সংখ্যালঘু নিরাপত্তা এবং সার্বভৌমত্বের বিষয়ে একটা অবস্থান নিয়েছিলেন। তিনি পাকিস্তানের হস্তক্ষেপ এবং সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতাও করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জামায়াতের চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানের নেতৃত্বাধীন পাকিস্তানপন্থী গ্রুপ, এই গ্রুপটি প্রো পাকিস্তান, এটা সবাই জানে, পাকিস্তানপন্থী তারা, এবং জামায়াতে ইসলামীর সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সংযোগ। আর জামায়াতে ইসলামী বাংলাদেশ, তারা বাংলাদেশের দল হলেও তাদের হেডকোয়ার্টার লাহোরে। তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনার। ফয়জুর রহমানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টাও একবার হয়েছিল, সেটাও আপনাদের হয়তো মনে আছে, যদিও সেটা ব্যর্থ হয়নি। ওই যে ওয়াকারুজ্জামান যখন আফ্রিকা সফর সেরে আসছিলেন, তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে খবর দেয় যে তাকে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। এই জন্য তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামেননি, তিনি এসে নেমেছিলেন তেজগাঁও এয়ারপোর্টে। আইএসআই জামায়াত প্রভাবিত গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ এখন জামায়াত ইসলামীর প্রভাবাধীন তারা। এই গ্রুপ আইএসআই এর নির্দেশনা অনুসরণ করছে এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পক্ষে রয়েছে, ওই ইরানের মতো, আফগানিস্তানের মতো। এই প্রেক্ষিতে সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা আছে দেখা যাক। ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের লোভ আছে 16 আনা, কিন্তু বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস নেই, যে জন্যে তিনি গত বছর 5 আগস্টে দেশের মানুষের জান মালের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা বলেও পিছিয়ে গিয়েছিলেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরাসরি তার নেতৃত্বে সেনা বিদ্রোহের সম্ভাবনা খুবই কম। তবে তার জায়গায় অন্য কেউ যে অভ্যুত্থান ঘটাবেন না তা নয়। যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতেই পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল, সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতি কেন হলো সেটা তো আগেই বলেছি, যে 25-26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ অসন্তোষ সৃষ্টি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের সিদ্ধান্ত রুখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব। কারণ সরকার জানে যে সেনাবাহিনীর মধ্যে যদি ওয়াকারুজ্জামান কোনো কঠোর কোনো এই অবস্থান নেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতর থেকেই তার প্রতিবাদ আসবে। ওয়াকার বিরোধী গোষ্ঠীরা এখন রীতিমতো বড় জায়গায় উঠে এসেছে। জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতপন্থীদের কাছে নতি স্বীকার করার পর তিনি নামে সেনাপ্রধান এখন, কিন্তু সেখানে এখন জামায়াতের এবং জামায়াতপন্থী ফয়জুর রহমানদের তাদের ডিক্টেটে চলে সেটা। ফলত আইএসআই এবং জামায়াত জোট এখন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের শক্তিশালী অবস্থান তাদের। এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? দেখুন, ইউনূস সরকারের স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মে 2025 সালেই সরকার পতনের গুজব জল্পনা একটা ছড়িয়েছিল এবং ইউনূসকে পদত্যাগের কথা ভাবতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, সেনার মধ্যেকার জামায়াতপন্থী তথা পাকিস্তানপন্থী অংশ এখন এতটাই প্রবল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জামায়াতপন্থীদের কাছে এতটাই নতি স্বীকার করেছেন যে এই সরকারকে বাঁচিয়ে রেখে যারা জামায়াতপন্থী সেনা যারা তারা এবং পাকিস্তানপন্থী তারা এই সরকারকে বাঁচিয়ে রেখে তাদের এজেন্ডা সফল করতে চাইবে। তারা চেষ্টা করবে সরকার বাঁচাতে, যদি প্রয়োজন হয় তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে হটাতে চাইবে তার পদ থেকে। সুতরাং পদ রাখার জন্য ওয়াকারুজ্জামান এখন একটু অন্য রকমের অবস্থান নেবেন, চুপচাপ তিনি দুকলে থাকবেন যেমন তিনি এতদিন থেকেছেন। আর তাদের এই কাজে ইউনূসের সঙ্গে থাকবেন কে? রাষ্ট্রপতি চুপ্পু। গতকাল একটি ভিডিওতে বলেছি রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে আওয়ামী লীগ সরকার শুধু বাংলাদেশের যে জামায়াতপন্থী, পাকিস্তানপন্থী, আমেরিকাপন্থী তাদের সাথে জেনারেল রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে তাদের দোসর হয়েছেন। তিনি যেভাবে ইউনূস সরকারের সঙ্গে হাতে হাত ধরে অধ্যাদেশ জারি করেছেন, তাতে ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করে ফয়জুর রহমান বা অন্য কাউকে সেনাপ্রধান করতেই পারে এই সরকার এবং সরকারের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। আর এখানেই উঠে আসছে আরেকটা সম্ভাবনা যে ওয়াকারুজ্জামান কি চুপচাপ তাহলে বসে থাকবেন? তার যা পূর্ব ইতিহাস তাতে তিনি যদি এটা মেনে নিয়ে বসে থাকেন কেউ অবাক হবেন না, কারণ তিনি 1 পা এগোন তো 3 পা পিছিয়ে আসেন। তাকে হয়তো এমন টোপও দেয়া হবে যে তিনি সেনাপ্রধান থাকবেন, তাহলে যেসব অফিসারদের হাত কড়া পরিয়ে ওই পুলিশ ভ্যানে করে, প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হলে তাতে তার আপত্তি কোথায়? তার তো কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু তিনি
সুতরাং এই জন্য ওয়াকারুজ্জামান কতটা এগোবেন সরকারের বিরুদ্ধে যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তিনি চুপ হয়ে গেলেও যে অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছেন তারা তো মানতে পারবেন না, কারণ মামলা শুরু হলেই যে তাদের চাকরি যাবে, এবং সেটাও চুপ্পু সাহেব সেই অধ্যাদেশও সই করে দিয়েছেন। সেই সঙ্গে চাকরি শুধু যাবে না, তাদের জায়গা হবে কোথায়? হাজতে, তারপর জেলখানা। সুতরাং তারা তো রুখে দাঁড়াবেই, দাঁড়াতে তারা বাধ্য। এবং তাদের সঙ্গে সেনার একটা অংশ যে থাকবে, সেটা বড় অংশ না ছোট অংশ নাকি মাঝারি অংশ, সেটা পরে দেখা যাবে। নাহিদ ইসলাম একটা বেসরকারি টেলিভিশনে গিয়ে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট খুঁজছেন এবং এই তরুণ নেতারা প্রতারিত হয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি, রাজনীতিবিদ এদেরকে বিশ্বাস করে এ ধরনের মন্তব্য করার পর থেকে সেফ এক্সিট নিয়ে আলোচনাটা একেবারে জিইয়ে রেখেছেন যেন উপদেষ্টারা নিজেরাই। মানে এমন একটা সময়ে যখন সেনাবাহিনীর সঙ্গে অস্বস্তিটা এমন পর্যায়ে গেছে হঠাৎ করেই, যে মনে হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতর কিছু একটা বোধহয় ঘটেই যাবে, সেনাবাহিনী হয়তো ইউনূস সরকারের এক রকমের পতনের কারণ হবে বা পতন ঘটিয়ে একে নড়বড়ে করে তোলার কারণ নিশ্চিতভাবে হবে, এসব জল্পনা যখন তুঙ্গে, তার আগে থেকেই এই আলোচনাগুলো শুরু হয়েছে যে এই সরকার বোধহয় আর বেশি দিন নাই। কারণ এই সরকারের একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি নাহিদ ইসলাম স্বয়ং সংবাদ মাধ্যমে গিয়ে সাক্ষাৎকার দিয়ে বলার প্রয়োজন বোধ করছেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজে বসে আছেন। এর মধ্যে আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিস্ট খুব কনফিডেন্সের সঙ্গে, আত্মবিশ্বাসের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ছড়িয়ে দিয়েছেন যে কেউ নাকি রীতিমতো আওয়ামী লীগ সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছেন যে শেখ হাসিনা তাদেরকে ইউনূস সরকারের পতন হয়ে গেলে, কারণ এই ব্যাপারটা আবার সবাই পরিষ্কার বোঝেন যে ইউনূস সরকারের যদি পতন হয়, সেই পতনের সাথে সাথেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের রাজনীতির পুনঃপ্রবেশ ঘটবে, মানে পুরো দমে। আওয়ামী লীগ তো এর মধ্যেও সক্রিয় আছে, মিছিল মিটিং করছে, গ্রেফতার হচ্ছে, মিছিল করছে, গ্রেফতার হচ্ছে, কিন্তু এটা নিশ্চিত যে ইউনূস সরকারের পতন হলে মানে শেখ হাসিনার দলকে একেবারে রাজপথে নেমে আসা থেকে কেউ রক্ষা করতে পারবে না। কাজেই একদল অ্যাক্টিভিস্ট আওয়ামী লীগ সমর্থক এমন খবর ছড়িয়ে দিয়েছেন যে এই উপদেষ্টাদের কেউ নাকি শেখ হাসিনার সঙ্গেও এক রকমের সেফ এক্সিট নিয়ে আলাপ করছেন। এখন দেখেন নাহিদ ইসলাম যখন বলেছেন, নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে রেখেছেন। এখন দেখুন আমরা কি দেখি, আমরা দেখি সাদা চোখেই যে তিনটি অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক পক্ষ এখন আছে, বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই আমরা শুনি যে তারা বোধহয় বিএনপির সঙ্গে জোট করে নির্বাচনে যাবে, একটা আসন ভাগাভাগির আলাপ হচ্ছে। আবার শুনি এই বোধহয় জামায়াতে ইসলামীর সঙ্গে তারা আলাপ করছে, একটা আসন ভাগাভাগির কথা হচ্ছে। কাজে যে কোনো ভাবেই যে সংসদে এবং ক্ষমতায় এবং সরকারে এখন যে ছকে চলছে ইউনূস সরকার, সে ছক অনুযায়ী যদি চলে তাহলে যে এনসিপিরও একটা ভাগ থাকবে সংসদে এবং সরকারে, এবং তা নিশ্চিত না করা গেলে যে নির্বাচন পরবর্তী সরকার রাজনৈতিক দলগুলোর হাতে ক্ষমতা সেগুলো ঘটবে না, এটা কিন্তু মোটামুটি আঁচ করা যায়। তাহলে ভাবুন তো যে যেসব উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে আলাপ করছেন বলে বলছেন নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিপি নাই কেন? তাহলে কার সাথে আলাপ করছেন? মানে শুধুই বিএনপি জামায়াতের সাথে, নাকি নাহিদ ইসলামও জানেন যে কোনো উপদেষ্টা এমনকি আওয়ামী লীগের সাথে আলাপ করছেন? দেখেন সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও নেতৃবৃন্দকে বিশ্বাস করা ঠিক হয় নাই। নাহিদ ইসলাম এমন কথা বলে ফেলার পর যেই সব ব্যক্তিদের নাম সবার চোখে ভেসে উঠেছে, রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, যে এরা কেন সরকারে, মানে ডক্টর ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদ ভরাই আছেন এনজিও নেতৃবৃন্দ, ফরিদা আক্তার আছেন, শারমিন মুর্শিদ আছেন, তার গ্রামীণ ব্যাংকের সহকর্মীরা আছেন, কিন্তু রিজওয়ানা হাসানের কথা, আসিফ নজরুলের কথা এই সুশীল সমাজের প্রতিনিধি এনজিও নেতা হিসেবে এদের বিশ্বাস করা ঠিক হয় নাই। এই কথা বলা মাত্র সম্ভবত সংবাদ মাধ্যমের চোখে ভেসে উঠেছে। তারা রিজওয়ানা হাসানের কাছে গেছেন এবং সংবাদ মাধ্যম জিজ্ঞেস করেছেন যে আপনি কি সেফ এক্সিট খুঁজছেন? এখন রিজওয়ানা হাসান সেফ এক্সিট খোঁজার কোনো কারণ নাই, তিনি সেই কথাই বলেছেন। রিজওয়ানা হাসানের সেফ এক্সিট খোঁজার কারণ নাই কারণ তার বাবা স্বাধীনতার আগের মুসলিম লীগ নেতা, 70-এর নির্বাচনেও তিনি আওয়ামী লীগের বিপক্ষে নির্বাচন করেছেন, হেরেছিলেন সেবার। এরপর 75-এ বঙ্গবন্ধু হত্যার পর তিনি আবার রাজনীতিতে ফিরে আসেন, জিয়ার আমলে এসে জিয়ার আমলে মন্ত্রী হয়েছেন। রিজওয়ানা হাসানের স্বামী এই দফায় নির্বাচন হলে কুমিল্লার 2 আসন থেকে বিএনপির মার্কা নিয়ে, ধানের শীষ নিয়ে নির্বাচন করার জোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ এই যে রাজনীতি নিরপেক্ষ হিসাবে এতদিন যেই সুশীল সমাজের প্রতিনিধি রিজওয়ানা হাসানকে চেনা গেছে, একদিকে তার বাবা যেমন বিএনপির মন্ত্রী ছিলেন, মুসলিম লীগের নেতা ছিলেন, ঠিক তেমনি তার স্বামীর বাবা মাও স্থানীয়ভাবে সেই হোমনা মেঘনা এলাকায় বিএনপির রাজনীতির সঙ্গে একেবারে ওতপ্রোত জড়িত। তো কাজেই
রিজওয়ানা হাসান জানেন তিনি জামায়াতে ইসলামী, বিএনপি সব তরফে নিরাপদ আছেন। তারপরে আপনাদেরকে তো আমি পরিষ্কারভাবে দলিলপত্র তুলে ধরে বলেছি যে অন্যদিকে তার স্বামী আবার এত ঘনিষ্ঠ বন্ধু আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নসরুল হামিদ বিপুর, যে নসরুল হামিদ বিপুর সম্পদের অনেক অংশ এখন তিনি আর তার ছেলে মানে রিজওয়ানা হাসানের স্বামী আর তার ছেলে মিলে দেখে শুনে রাখছেন, মানে তাদের নামে অনেক কিছু এর মধ্যে হস্তান্তর করে ফেলা হয়েছে। কাজেই রিজওয়ানা হাসান জানেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ আসুক না যে ইচ্ছা, তার সুরক্ষা কেউ ঠেকাতে পারবে না। এরপরে দেখেন তার ছেলেমেয়েরা সকলেই বিদেশে পড়ালেখা করে, কাজেই সেদিক থেকেও রিজওয়ানা হাসান নিরাপদ। এবং এই রাগারাগি, এই মন কষাকষিটাই আসলে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদেরকে একেবারে এখন রুষ্ট করে ফেলছে। মানে তারা অনেকে টাকা পাচার করেছেন বিপুল পরিমাণ, সেসব অভিযোগ, সেসব প্রমাণাদি ছাত্র নেতা থেকে ছাত্র সমন্বয়ক সকলে যে করেছেন সেসব সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল পরিমাণে খবর হয়েছে বটে। কিন্তু তার মানে কি তারা এই বাংলাদেশের সবুজ পাসপোর্ট নিয়ে সত্যি একটা বিদেশের নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারবেন? মানে তাদের অবস্থা তো রিজওয়ানা হাসান কিংবা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার দীর্ঘদিনের সহযোগী লামিয়া মোর্শেদ কি আদিলুর রহমান শুভ্র এদের মতো নয়, মানে শারমিন মুর্শিদের মতো নয়। তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলুন, তাদের পারিবারিক ঐতিহ্য বলুন, এই কোনো কিছুই তাদেরকে সমর্থন করছে না যে তারাও নিশ্চিন্ত হয়ে বলবেন যে সেফ এক্সিট নিয়ে ভাবছি না, কিন্তু পকেটে আন্তর্জাতিক পুরস্কার থাকবে, বিদেশে ছেলেমেয়েরা পড়বে, দেশে বিভিন্ন দলের মনোনয়ন পাওয়ার বিষয়টা নিশ্চিত থাকবে এবং সবচেয়ে বড় কথা বিদেশি পাসপোর্ট থাকবে। বিষয়টা তো এমন নয়। এই জন্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া দেখেন যখন সেফ এক্সিটের আলোচনাটা প্রায় থিতিয়ে পড়ার কথা, সে সময় আসিফ মাহমুদ সজীব ভুইয়া 8 তারিখে মানে বুধবার দিন যখন এই যে সেনাবাহিনীর ভেতরে কি ঘটছে, সেনাবাহিনীর ভেতরে একটা কিছু ঘটে যায় কিনা, সেনাবাহিনী সেনা দফতর থেকে বেরিয়ে আসে কিনা, এরকম নানা জল্পনার মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া সম্ভবত রিজওয়ানা হাসানের কথার প্রতিক্রিয়াতে, কারণ রিজওয়ানা হাসান বলেছেন যে নাহিদ ইসলামকেই বলতে হবে কোন কোন উপদেষ্টার কথা তিনি বলছেন, এই নাম না বললে তিনি কোনো প্রতিক্রিয়া দেখাতে পারবেন না, তিনি আপাতত কোনো সেফ এক্সিট খুঁজছেন না, তিনি দেশেই থাকবেন। দর্শক আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন অবশ্যই কিন্তু আপনারা বিষয়টি জানতে পেরেছেন। যদি এখান থেকে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের নিউজ চ্যানেল লিখে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।